মিশিগানের এক সকাল, পেছনে কুলকুল করে বয়ে যাচ্ছে লেকের বা হ্রদের পানি, জলপ্রবাহ, এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু কথা বলতে হচ্ছে সব বীভৎস বিষয় নিয়ে। বাংলাদেশে যা ঘটছে সেগুলো এড়াতে পারি না, পৃথিবীর যেখানেই যাই না কেন। আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে রংপুরের যে শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা, তার সন্তান, যে দুই সন্তান রয়েছে প্রিয়ম এবং আরেক তার যেই কন্যা সন্তানটি রয়েছে, এই চারজনকে হত্যা করা হয়েছে। এবং আমরা দেখলাম এই চারজনকে হত্যাকাণ্ডের জের ধরে দুটো ছেলেকে গ্রেফতার করা হয়েছে, মুগ্ধ এবং সিদ্ধার্থ। বলা হচ্ছিল ইয়াবা সেবন না করতে দেওয়ার কারণে নাকি তারা খুন করেছে। আমি যখন এই ঘটনাগুলো দেখছিলাম তখন অনেকগুলো অসঙ্গতি চোখে ভাসছিল, যেটা নেটিজেনরা, ইন্টারনেটে প্রচুর মানুষ এগুলো নিয়ে লেখালেখি করেছে। বুঝতে পেরেছে যে সবাই বলছে যে জজ মিয়া 2 এসে হাজির হয়েছে। আমি অবশ্য জজ মিয়া বলছি না, আমি বলছি যে 21 আগস্টের পরে আসলে জজ মিয়ার আগেও আরেকটা কাহিনী ঘটেছে। আমি জানি না কতজন সেটা মনে রেখেছেন। 21 আগস্টের গ্রেনেড হামলার পর ঢাকার এলিফ্যান্ট রোডে শৈবাল সাহা পার্থ নামে এক কিশোরী বলা চলে, তাকে এক সাইবার ক্যাফে থেকে গ্রেফতার করে সেই সময়ের সিআইডি বা ডিবি। তারা বলে এই হিন্দু ছেলেটি এই নাকি ভারতের সাথে যোগসাজশ করে আপনার গ্রেনেড হামলা করেছে। সেই সময় আমার মনে আছে যে পার্থকে রিমান্ডে নেওয়া হয়, প্রচণ্ড টর্চার করা হয়, মানে ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তী সময় অবশ্য পার্থ সেই মামলা থেকে অব্যাহতি পান। তারপরে আপনারা জানেন যে ফেনীর নোয়াখালী অঞ্চলের ফেনীর সেই জজ মিয়া বা মোহাম্মদ জালাল, তার কাহিনী আপনারা জানেন যে জালালকে গিয়ে বলা হয়েছিল যে তুমি এই গ্রেনেড হামলা করেছো, এটা স্বীকার করো, তোমাকে প্রতি মাসে মাসে তোমার ফ্যামিলিকে টাকা দেবো। সেগুলো তো আপনারা জানেন। কিন্তু আমার এই শৈবাল সাহা পার্থর কথাই সবার আগে মাথায় এসেছে এই কারণে যে প্রথম টার্গেটটা বিএনপির বরাবরই ছিল বাংলাদেশের হিন্দু। 2001 সালে এরা যখন ক্ষমতায় আসে তখন আপনারা পূর্ণিমা রানী শীলের কথা আপনার মনে আছে, একসাথে 20 জন এসেছিল মেয়েটিকে শ্লীলতাহানি করবার জন্য। অনেকগুলো শব্দ আমি বলতে পারি না, যেহেতু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে একটা ইস্যুজ আছে, সেখানে প্রবলেম হয়। কিন্তু আপনারা জানেন যে পূর্ণিমা রানী শীলের ক্ষেত্রে কি হয়েছিল। ঠিক একই ব্যাপার যখন আমরা দেখেছি যে গণপতি চক্রবর্তী জুয়েল, উনাকে যে কোনো হিন্দু হত্যা করতে পারে না তা না, সেটা আমি বলছি না যে হিন্দু দুটো ছেলে গ্রেফতার হয়েছে বলেই আমি বলছি হতেই পারে। কিন্তু যেই বর্ণনাগুলো পুলিশ দিচ্ছে বা যেগুলো বলছে, আর বিএনপি যে ট্র্যাক রেকর্ড, সেগুলো পরিষ্কারভাবে বোঝা যায় যে আর কাউকে পাচ্ছে না। এখন যত দ্রুত মানে কাউকে না কাউকে ফাঁসাতে হবে, একটা পাঞ্চিং ব্যাগ নিয়ে আসতে হবে। ওই দুজন হিন্দুকেই নিয়ে এসে এই হত্যাকাণ্ডের আসামি সাজিয়েছে এবং জজ মিয়ার মতো কোনো একটা নাটক একটা না একটা সময় আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। ফলে তবে একটা জিনিস যেটা খুবই কনসার্নিং, সেটা হচ্ছে যে আমাদের স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশের এসবির যেই প্রধান কর্মকর্তা মনিরুল ইসলাম ভাই গতকালকে একটি টকশোতে বলছেন যে যেই সিগনেচারটা দেখা যাচ্ছে, এই সিগনেচারটা 90 জেএমবির সিগনেচার। অর্থাৎ 90 জেএমবি যেভাবে হত্যা করে, ওনারা তো আসলে টেরোরিজম নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, জঙ্গি বাংলাদেশে অপারেট করছে, এখন আরও বেড়েছে। তো উনি কালকে ওনার একটা কনসার্ন প্রকাশ করেছেন যে এর আগেও কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীদেরকে হত্যা করা হয়েছে। আপনাদের মনে আছে কি না, হলি আর্টিজানের যেই ওয়ান অফ দ্য জঙ্গি ছিল নিব্রাস, এই নিব্রাস কিন্তু যশোরে থাকা অবস্থাতে এরা কিন্তু দল বলে বিভিন্ন রকম, তখন আমরা দেখতে পেয়েছি যে কখনো খ্রিস্টান ধর্মাবলম্বী, কখনো হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন টিচারদেরকে মেরে তারা হাত পাকিয়েছিল। ওই একই ব্যাপার কিন্তু আমরা এটা লক্ষ্য করছি যে 4 জন হিন্দুই শেষ পর্যন্ত টার্গেট। শুধুমাত্র এই চারজনের একটা হিন্দু ফ্যামিলি, তার আগে বিভূতি রঞ্জন, এর আগে রাজবাড়ি, তারপরে হচ্ছে যে ভালুকার যে দীপুকে পুড়িয়ে ফেলা হলো, সেগুলো এরকম আপনি হিসাব করলে প্রায় 10-12 জন পাবেন গত প্রায় 1 বছরের মধ্যে। এদেরকে নিয়ে 14 জন 15 জন, প্রায় 16 থেকে 17 জন শুধুমাত্র চাঞ্চল্যকর হিন্দু ধর্মাবলম্বীকে হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা আপনি পাবেন। ফলে যে কোনো সুস্থ মানুষই বুঝতে পারছে যে কাউকে একটা স্কেপগোট বানাতে হবে, ফলে মুগ্ধ এবং সিদ্ধার্থকে নিয়ে এসেছে। এটা গেল একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে তারেকের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, এর হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট। এ বড় হয়েছে ইংল্যান্ডে, আমি শুনেছি। আমি তো আসলে ইংল্যান্ডে থাকা অবস্থাতে তার নাম শুনেছি, দেখেছিও মনে হয় কয়েকটা জায়গাতে, রাস্তাঘাটে। তো একে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনার যে ব্রিটিশ পাসপোর্ট, আপনি তো মন্ত্রী হয়েছেন, আপনার ব্রিটিশ পাসপোর্ট কি আপনি সারেন্ডার করেছেন কিনা, বা আপনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা ইংল্যান্ডের। বাংলাদেশের আইনে আপনার এরকম নাগরিকত্ব সারেন্ডার করতে হয় বাংলাদেশ ছাড়া যদি অন্য কোনো নাগরিকত্ব থাকে। জেনে নেওয়া ভালো যে একজন বাংলাদেশের নাগরিক একাধিক নাগরিকত্ব নিতে পারে, তাতে কোনো রকমের সমস্যা নাই। কিন্তু তিনি যদি দেশের সার্টেন কিছু পদে আসেন, সেই পদগুলোতে তার অন্যান্য নাগরিকত্বকে তার সারেন্ডার করতে হয়। হুমায়ুন কবির সেটি করেননি। তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলছেন, কে অভিযোগ করে, কার এত গা জ্বলে, মানে প্রশ্ন করছে যে আপনি সারেন্ডার করেছেন কি করেননি। উত্তরটা হচ্ছে হ্যাঁ আমি করেছি, কিংবা না আমি করিনি। সেটার বদলে তিনি তেনা পেঁচিয়েছেন। অর্থাৎ তিনি আসলে, সবাই বুঝতে পারছে যে যা ইচ্ছা তাই হচ্ছে। অর্থাৎ তারেক রহমানেরও কিন্তু ব্রিটিশ পাসপোর্ট ছিল, এবং আপনারা অনেকে জানবেন যে তারেক রহমান একটা দীর্ঘ সময় ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ইংল্যান্ডে ছিল। তার ওয়াইফ এবং বাচ্চাদের এখন ব্রিটিশ পাসপোর্ট আছে। সে অ্যাসাইলাম সিক করেছিল, অ্যাসাইলাম সিক করবার 5 বছর পর সে প্রথমে সিটিজেন হয়েছে। সিটিজেন হওয়ার পর সে ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে, এবং এই ব্রিটিশ পাসপোর্ট সে আপনার ত্যাগ করেছে কিনা সেটা নিয়ে নানান ধরনের ডিসপিউট আছে। অনেকে বলে যে ইলেকশনের আগে তার দেশে আসতে দেরি হয়েছিল, বিকজ ব্রিটিশ পাসপোর্ট ক্যান্সেলের ইস্যুস ছিল। বাট আমাদের যেই তথ্যটা আছে যে তারেক রহমানও আসলে ব্রিটিশ পাসপোর্ট ক্যান্সেল করেনি। তো স্বাভাবিকভাবে যেটা করছে সেটা হচ্ছে যে দেশের আইনকে অমান্য করে এই দখলদার বাহিনী, এর হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, এই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বসে আছে, এবং যার মতো যা ইচ্ছা দেশ চালাচ্ছে। আইন সংবিধান এগুলোর কোনো তোয়াক্কা করছে না। ফলে দুটো ইস্যু, একটি হচ্ছে হিন্দুদের উপরে নীরবে ঘটে যাওয়া গণহত্যা, এবং বাংলাদেশের সংবিধানকে ক্রমাগতভাবে অবমাননা করা। এই দুটো চলমান প্রসেসে এক ধরনের প্রেসিডেন্ট তৈরি করছে যে দেশের আইন আদালত এগুলো আসলে এই দখলদার বিএনপি বা তারেক রহমানের দখলদার বাহিনী তারা তা তোয়াক্কা করে না। এ দুটো ঘটনা বলবার জন্যই বা বিশ্লেষণ করবার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক ধন্যবাদ।